হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানমিন হোসেন তন্দ্রা। আজকে গুরু ক্লাবের পক্ষ থেকে একটি প্র্যাকটিস শো নিয়ে এসেছি, যেটা আমাদের নিয়মিত শো এবং আমাদের প্র্যাকটিস শোটা প্রতিদিন 11টা দিকে শুরু হয়। আর আরেকটা শো আমাদের হয় বিকাল 3টা থেকে 3:30টার মধ্যে, এটা লাইভ কুইজ শো হয়। সো আশা করি আপনারা সবাই আস্তে আস্তে যুক্ত হবেন আমাদের সাথে এবং আমাদের শোতে যদি যুক্ত হতে চান তাহলে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন যে আমি যুক্ত হতে আগ্রহী। আর যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন, আমাদের লাইভটা দেখছেন, পারলে শেয়ার করে দিবেন এবং আপনারা মন্তব্য করে বা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কে কোথা থেকে দেখছেন। এবং আরেকটা জিনিস আমাকে এনশিওর করবেন যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ভালো মতো দেখা যাচ্ছে কিনা। আপনারা যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের যে প্র্যাকটিস শোটা আছে এটা আমরা শুরু করতে যাচ্ছি। আর আজকে বিষয়টা বলে দিই, আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে প্র্যাকটিস সেশনটা করব। সো আমরা কিছু কোয়েশ্চেন দেখব, কোয়েশ্চেনের অ্যান্সার করব এবং আপনাদের অ্যান্সারগুলো আমি নিয়ে সেগুলোকে ক্লিক করে দেখব যে সেগুলো সঠিক হয়েছে কিনা। তো আজকের প্র্যাকটিস সেশনের যে প্রথম প্রশ্নটা সেটা আমরা স্ক্রিনে দিচ্ছি। আন্তর্জাতিক বিষয়াবলীর উপর আজকে আমরা প্র্যাকটিস সেশনটা করতে যাচ্ছি। তো আমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে, গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2024 এর রিপোর্ট অনুযায়ী বসবাসের যোগ্য শীর্ষ শহর কোনটি? সিঙ্গাপুর, ভিয়েনা, হংকং নাকি ক্যানবেরা? তো যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন যে এটার উত্তর কি হতে পারে। আশা করি অনেকেই জয়েন হয়েছেন, আমাদের লাইভটা দেখছেন। আপনারা আমাদেরকে প্রশ্নটির উত্তর কি হতে পারে, কনফিউজ থাকলেও সমস্যা নেই, যে কোনো একটা বলে দিন। আমরা অবশ্যই এটার অ্যান্সারটা দেখব যে কোনটা সঠিক উত্তর। দেখি কেউ কমেন্ট করে কিনা। আমরা অপেক্ষা করছি আপনার মন্তব্যের জন্য। অলরেডি আমাদের মামুন আশিক ভাই বলেছেন অপশন সি। তাহলে যেহেতু উনি সি বলছেন মানে হংকং, ভাইয়ার কথা অনুযায়ী আমরা সিটা লক করে দেখি যে এটা সঠিক উত্তর কিনা। না, এটা সঠিক উত্তর না। সঠিক উত্তর হচ্ছে ভিয়েনা। আমরা ছোট্ট করে একটু ব্যাখ্যাটা পড়ে নেই। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ প্রতি বছর গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স প্রকাশ করে। 2024 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শীর্ষস্থান অধিকার করেছে। শহরটি উচ্চমানের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পরিবেশগত স্থায়িত্বের জন্য বিখ্যাত। সো আমরা এটার উত্তরও জেনে গেলাম এবং সাথে সাথে কিছু ব্যাখ্যাও পেলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম থেকে আর ভুল করব না। আমরা ভালো মতো অ্যান্সারটা জেনে গেলাম। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বিশ্বে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? প্রশ্নটি আবার বলছি, বিশ্বে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ইরাক নাকি রাশিয়া? যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষা করছি। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি উত্তরটা নিব এবং সেটা লক করে দেখব যে সঠিক উত্তর কোনটি। সাথে আমরা ব্যাখ্যাও করব। এছাড়া আমি আমাদের যে অ্যাপটা রয়েছে সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত করে একটু বলে দেই। আমাদের এই অ্যাপটাতে আপনারা বিভিন্ন পরীক্ষা দিতে পারবেন। যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন বা জবে প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু আমাদের অ্যাপটাতে ঢুকে একটু দেখতে পারেন যে এখানে কি ধরনের কি আছে। এখানে আপনি বিভিন্ন লাইভ কুইজ শো দিতে পারবেন। এছাড়া আমাদের কিছু 1-2 দিন পর পরই যে রাত 9টার সময় লাইভ শো হয়, লাইভ এক্সাম হয়, সেগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া বিভিন্ন গেমস টাইপ আছে, একের পর এক কোশ্চেন আসবে, সো ওগুলো অ্যান্সার করতে পারেন। এছাড়া আমাদের কিছু কন্টেন্ট রয়েছে, নিউজ রয়েছে,
এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি। আমরা হয়তো ডেইলি নিউজ পেপার পড়তে নাও পারি, কারণ আমরা ব্যস্ত থাকার কারণে হয়তো বাইরে থাকতে পারি, তো সবসময় নিউজ পেপারটা হয়তো হাতে পাই না। তো আমাদের হাতে সবসময় ফোনটা থাকে। তো আপনি কোনো সময় অবসর বসে থাকলে আপনি আমাদের অ্যাপটাতে ঢুকে দেখবেন যে আমাদের ডেইলি নিউজ কিন্তু এখানে আপলোড করা হয়। খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আসলে আমাদের প্রয়োজন দৈনন্দিন জীবনে, তো সেগুলোই কিন্তু এখানে পয়েন্ট করে দেওয়া আছে, তো আপনারা সেগুলোও পড়তে পারেন। তো আমাদের একজন কমেন্ট করেছেন, মামুন ভাই কমেন্ট করেছেন ইউএসএ। এটা তার উত্তরটা আমরা নিয়ে দেখি যেটা সঠিক উত্তর কিনা। বিশ্বে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ বলছেন যুক্তরাষ্ট্র। আমরা যুক্তরাষ্ট্র সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা সঠিক উত্তর। আমরা ব্যাখ্যাটা একটু পড়ে নেই। বর্তমানে বিশ্বে জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র 2017 সাল থেকে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। 2020 সালে দেশটির মোট তেল উৎপাদনের পরিমাণ 19.51 মিলিয়ন বিপিডি, যা বিশ্বের মোট উৎপাদনের 19%। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরব এবং তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ার মোট উৎপাদন যথাক্রমে 11.81 ও 11.49 বিপিডি। তো এটার উত্তর আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি বলছি, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রেসিডেন্ট পদে থাকতে পারে? কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নতুন প্রধান প্রেসিডেন্ট হয়েছেন। আপনারা কি বলতে পারেন কে প্রেসিডেন্ট হয়েছে নতুন যুক্তরাষ্ট্রে? আচ্ছা, আগে এটার উত্তর দিয়ে নিন যে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রেসিডেন্ট পদে থাকতে পারে? একবার, দুইবার, তিনবার, চারবার? আনিল আক্তার আপু বলেছেন দুইবার। ওকে, আমরা এটা লক করে দেই, দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা সঠিক উত্তর। আমাদের আরো একজন কমেন্ট করেছেন, মোহাম্মদ সালিম হাসান লিখেছেন উত্তর খ হবে। জি, আপনার উত্তরটাও সঠিক হয়েছে। এবং আমাদেরকে এটাও কমেন্ট করে জানান তো বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে, আমাদেরকে কমেন্ট করে জানান। আচ্ছা, মোহাম্মদ মাহবুব রহমান শরীফ বলছেন অপশন 2, যে আপনার উত্তরটাও সঠিক হয়েছে। তো আমরা একটু ছোট করে ব্যাখ্যাটা দেখে নেই। যুক্তরাষ্ট্রের সংবিধানের 22তম সংশোধনীর মাধ্যমে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট পদে থাকতে পারেন। এই সংশোধনী 1947 সালে প্রস্তাব আনা হয় এবং 1951 সালে গৃহীত হয়। সম্প্রতি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তাবনা আনা হয়েছে, যেটা এখনো কার্যকর হয়নি। তো আমি মাঝখানে আরেকটা কোশ্চেন করেছিলাম যে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে? মোহাম্মদ সেলিম হাসান বলছেন ট্রাম্প। জি, থ্যাংক ইউ সো মাচ। এখন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট সে হচ্ছে ট্রাম্প। তিনি কিন্তু 20 জানুয়ারিতে শপথ গ্রহণ করেছেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী? রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী? কোচিন, শান, নর্থ রাখাইন স্টেট নাকি রেঙ্গুন? আপনাদের কি মনে হয় কোনটি সঠিক উত্তর হতে পারে? প্রশ্নটি আবার বলছি, রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী? কোচিন, শান, নর্থ রাখাইন স্টেট, রেঙ্গুন? কনফিউজ থাকলেও সমস্যা নেই, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যে গেস যদি করে থাকেন যে হ্যাঁ এটা হতে পারে, গেস করতে পারেন। ওমর ফারুক জয় ভাই বলছেন নর্থ রাখাইন স্টেট। মোহাম্মদ সেলিম হাসান ভাই বলছেন অপশন সি, মানে নর্থ রাখাইন স্টেট। তো এটা আমরা অনেকগুলো পেলাম। আরো অনেকে কমেন্ট করেছেন। মোহাম্মদ মাহবুব রহমান শরীফ লিখেছেন ঘ, তার মানে রেঙ্গুন। মোহাম্মদ শাকিল ভুইয়া লিখেছেন রেঙ্গুন। তো আমরা
নর্থ রাখাইন স্টেটও দুটো পেয়েছি, রেঙ্গুনও দুটো পেয়েছি। দেখি আরো কেউ কমেন্ট করে কিনা, আমরা একটু অপেক্ষা করি, তারপর দেখবো আসলে সঠিক উত্তর কোনটি হয়। আচ্ছা, আমরা অপশন সি লক করে দেখি, নর্থ রাখাইন স্টেট, এটা সঠিক হয় কিনা। জি, এটা সঠিক উত্তর হচ্ছে নর্থ রাখাইন স্টেট। তো যারা আমাদের এখানে কমেন্ট করেছেন, অনেকের ভুল হয়েছে, অনেকের সঠিক হয়েছে। আমরা সঠিক উত্তরটা একটু জেনে নিই, ব্যাখ্যাটা, যে আসলে এটা ব্যাখ্যাটা কি হবে। রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নর্থ রাখাইন স্টেটের বাসিন্দা। 1982 সালে তারা নাগরিকত্ব হারায়। এরপর মিয়ানমারের জান্তা সরকারের দমন পীড়নে তারা বাংলাদেশে পালিয়ে আসে। এসব রোহিঙ্গা মিয়ানমারে কালার নামে পরিচিত। তাহলে আমরা উত্তরটা জেনে নিলাম। আচ্ছা, আনিলা আক্তার আপু বলেছেন অপশন ডি। না আপু, অপশন সি নর্থ রাখাইন স্টেটটা হচ্ছে সঠিক উত্তর হবে। আচ্ছা, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারেন, আপনার ফ্রেন্ডদের সাথে আপনি শেয়ার করতে পারেন, বা তাদেরকে মেনশন দিতে পারেন যাতে তারাও এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে, তাদেরও যেন হেল্প হয়। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে, অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? স্বর্ণ, চুনাপাথর, কয়লা, তেল। অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? স্বর্ণ, চুনাপাথর, কয়লা, তেল। আপনাদের কি মনে হয় কোনটা সঠিক উত্তর হতে পারে? জেরিন তাসনিম রামিশা বলছেন অপশন ডি, তেল। আচ্ছা, দেখি আর একটু অপেক্ষা করি কে কে কমেন্ট করে জানায় আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়। আমার কাছেও কেন জানি তেল মনে হচ্ছে, আমি শিওর না। আচ্ছা, ওমর ফারুক জয় ভাই বলছেন অপশন খ, চুনা পাথর। মোহাম্মদ সেলিম হাসান ভাই লিখেছেন অপশন ডি, তেল। আনিলা আক্তার আপু লিখেছেন চুনা পাথর। আচ্ছা, ওমর ফারুক জয় ভাই তার অ্যান্সার চেঞ্জ করেছেন, সে বলছেন তেল। আচ্ছা, আপনার উত্তরটা আমি তেলই নিব। নীলা আক্তার পরি আপু বলছেন চুনা পাথর। তো আমরা বেশিরভাগ উত্তরই অপশন ডি পেয়েছি, তেল। তো আমরা অপশন ডিটা লক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। ও, আমরা একজনও সঠিক উত্তর দিতে পারিনি। এটার সঠিক উত্তর কয়লা। অ্যান্টার্কটিকা মহাদেশ সারা বছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী। শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই। এখানকার উল্লেখযোগ্য প্রাণী অ্যালবাট্রস, পেঙ্গুইন, শিল ইত্যাদি। এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে। এখানকার প্রধান খনিজ দ্রব্য কয়লা। তো আমরা জেনে নিলাম অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে কিছু কিছু তথ্য, এবং এটাও জেনে নিলাম যে অ্যান্টার্কটিকা মহাদেশে কয়লা খনিজ দ্রব্য পাওয়া যায়। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আনজুস, ANZUS চুক্তি কিসের প্রতিফলন? দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক শাসন, সমুদ্র সম্পদের সুরক্ষা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিরাপত্তা সহযোগিতা, নাকি অর্থনৈতিক সংহতি? কোনটা সঠিক উত্তর হবে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, এখানে কোনটা সঠিক উত্তর হতে পারে? আনজুস চুক্তি কিসের প্রতিফলন? দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক শাসন, সমুদ্র সম্পদের সুরক্ষা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা, নাকি অর্থনৈতিক সংহতি? আচ্ছা, ওমর ফারুক জয় ভাই বলেছেন অপশন সি, মানে গ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা। আচ্ছা, জবা আপু লিখেছেন, জারিন তাসনিম, রামিশা আপু, তারা সবাই অপশন গ বলছেন, মানে অপশন সি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা।
দেখি আরো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারাও আমাদের কমেন্ট করে জানান যে কোনটা সঠিক উত্তর হবে। আচ্ছা, ওমর ফারুক জয় ভাই বলছেন অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড প্লাস ইউএস। আচ্ছা, উনি দেশগুলোর নামও বলে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তো উত্তর এটা হতেই হবে। আচ্ছা, আনিল আক্তার আপু লিখেছেন অপশন গ। তাহলে আমরা এই অপশনটা লক করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, এটা সঠিক উত্তর। আপনারা সকলেই সঠিক উত্তর দিয়েছেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য এবং আমাদের কমেন্ট করে জানানোর জন্য। তো এটা ব্যাখ্যাটা আমরা একটু পড়ে নেই। আনজুস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি। তো এই চুক্তিটার সম্পূর্ণ নামটা আমরা পড়লাম। এটা হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক প্রতিরক্ষা চুক্তি যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গঠিত হয়েছিল। যেটা ওমর ফারুক জয় ভাই আমাদের কমেন্ট করে জানিয়েছিলেন যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউএসএ এই তিনটা দেশের সমন্বয়ে গঠিত আর কি চুক্তিটা। আচ্ছা, 1951 সালের 1 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের সামরিক আগ্রাসন এবং সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য এই চুক্তি করা হয়। আচ্ছা, এই চুক্তি কিছু উদ্দেশ্য রয়েছে। তো আপনারা যদি আমাদের অ্যাপটা একটু ঘুরে দেখেন এবং প্রশ্নগুলো অ্যান্সার করেন তাহলে কিন্তু সবগুলো প্রশ্নের সাথে আপনারা এরকম ব্যাখ্যা পাবেন। তো এর সাথে আপনারা ব্যাখ্যাগুলো পড়ে নিতে পারবেন। তো আজকের প্র্যাকটিস সেশনের লাস্ট আমাদের প্র্যাকটিস সেশনের লাস্ট কোশ্চেনটা চলে যাচ্ছি। কিউনিফর্ম কি? চিত্র, রীতি, ভাষা, লেখনী, বর্ণমালা। কোনটা সঠিক উত্তর হবে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। কিউনিফর্ম কি? চিত্ররীতি, ভাষা, লেখনী নাকি বর্ণমালা? আই থিঙ্ক সবাই পারবে এটার উত্তর। সবাই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন যে কোনটা হতে পারে সঠিক উত্তর। আচ্ছা, ওমর ফারুক জয় ভাই লিখেছেন গ, ঘ প্রায় একই। আরো অনেকে কমেন্ট করেছেন। জারিন তাসিম রামিশা আপু লিখেছেন অপশন ডি বর্ণমালা, আর আনিলা আক্তার আপু লিখেছেন লেখনী। আচ্ছা, সবাই মেবি অপশন গ এবং ঘ এর মধ্যে একটু কনফিউজড। আমরা দেখি সঠিক উত্তর কোনটা। আমরা অপশন ডি সিলেক্ট করে দেখি যে এটা সঠিক উত্তর হয় কিনা। যে এটা সঠিক উত্তর হচ্ছে বর্ণমালা। ইউনিফর্ম একটি হচ্ছে বর্ণমালা। আমার ব্যাখ্যাটা একটু পড়ে দেখি। ইউনিফর্ম সুমেরীয়দের তৈরি বিশ্বের প্রাচীন লিপিগুলোর মধ্যে অন্যতম। ইউনিফর্ম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সমন্বয়ে লেখার পদ্ধতি। এর অর্থ গোজ আকৃতি। আনুমানিক 3200 খ্রিস্টপূর্বে এটি ব্যবহৃত হতো। তাহলে আমরা এখন শিওর হয়ে গেলাম যে এটার উত্তর হবে হচ্ছে বর্ণমালা, লেখনী হবে না। তো আশা করি আপনারা পরবর্তীতে এটার ভুল করবেন না। আর যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের বিকাল 3টার সময় আরেকটা কুইজ শো আছে, লাইভ কুইজ শো। সেখানে যদি আপনারা যুক্ত হতে চান সরাসরি আমাদের সাথে তাহলে আমাদের মেসেজ করে জানাতে পারেন। আর সেখান থেকে কিন্তু বিজয়ী হলে আপনারা হার্টস জিতে নিতে পারবেন। সেই হার্টস দিয়ে কিন্তু আপনারা এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং আমাদের যে কন্টেন্ট রয়েছে সবকিছু আপনারা অ্যাভেলেবল দেখতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। সো আশা করি আপনারা 3টার দিকে যে লাইভ কুইজ শোটা হবে সেটাতে অংশগ্রহণ করবেন। আর আগামীকালও কিন্তু 11টার সময় আমাদের প্র্যাকটিস শো রয়েছে, সেখানেও আপনাদের সকলকে আমন্ত্রণ রইল দেখার জন্য। তো আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।